হ্যালো এভরিওয়ান, আমি অরিজিৎ চন্দ্র। আর তোমাদের সকলকে স্বাগত জানাই অরিজিৎ বায়োলজি ক্লাসেসে। আগের দিন আমরা জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেটা তোমাদের মাধ্যমিকের ফার্স্ট চ্যাপ্টার, সেটার যে আমাদের ফার্স্ট ইউনিট বলবো না, ফার্স্ট টপিক যেটা, সেই টপিকটা আগের দিন আমরা স্টার্ট করেছিলাম, তাই তো? মানে আহ, এটা বেটার। হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি, ওকে ফাইন, ঠিক আছে। তো ফার্স্ট টপিকটা আমরা স্টার্ট করেছিলাম এবং কমপ্লিটও করেছিলাম, যেটা হচ্ছে 1A, তাই তো? আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়। দেখো, একটু ছোট করে বলে রাখি, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয় বলতে এখানে আমরা মেনলি পড়ব উদ্ভিদ হরমোনের ব্যাপারে। উদ্ভিদ হরমোন মানে এমন কিছু কেমিক্যাল বা কি বলবো, মানে রাসায়নিক পদার্থ বা আহ, তোমরা আগেও পড়েছো, উৎসেচক নিয়ে তোমরা আগে পড়েছো বা শুনেছো, বা হরমোন নিয়ে হয়তো তোমরা শুনেছো, এগুলো কি একটা এক প্রকার রাসায়নিক পদার্থ বা রাসায়নিক দ্রব্য, ঠিক আছে, বা কেমিক্যাল সাবস্টেন্স, যেগুলো কি করছে আমাদের আমাদের মানে মানুষেরও বা বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে বা উদ্ভিদের ক্ষেত্রেও বিভিন্ন রকম কাজ তারা করছে। আমরা পরবর্তী কোনো ক্লাসে বা পরবর্তী ক্লাসে হয়তো আমরা প্রাণী হরমোন নিয়ে পড়বো, কিন্তু আজকের ক্লাসে আমরা মেনলি উদ্ভিদ হরমোন নিয়ে পড়বো। উদ্ভিদ হরমোন কয় প্রকার, কি কি, কোন প্রকারের উদ্ভিদ হরমোন কি কাজ করছে, কোথায় কাজ করছে, গাছের এক্স্যাক্টলি কোন কোন কাজগুলো তারা নিয়ন্ত্রণ করছে, যেটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য। তো এই পুরো টপিকটা আজকে আমরা কমপ্লিট করব। ওকে, তো দেখা যাক। দেখো, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়। ফার্স্ট দেখো, এখানে বলছে হরমোন হলো একটি রাসায়নিক সমন্বয়ক। কি হরমোন একটি রাসায়নিক সমন্বয়ক? দেখো, জীবদেহের নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং কোষের সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। প্রতিটা হরমোন একটা নির্দিষ্ট স্থান আছে, যে নির্দিষ্ট স্থান থেকে সে নিঃসৃত হবে বা নির্গত হবে, ঠিক আছে, এবং সেখান থেকে বাইরে গিয়ে, সেখান থেকে দূরে গিয়ে সে কাজ করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানে যে হরমোনটা বলছি সেটা আমরা উদ্ভিদ এবং প্রাণী দুটোর ক্ষেত্রে বলছি। আমরা একটু পরে পার্টিকুলারলি উদ্ভিদ হরমোন নিয়ে পড়বো, বাট এটা দেখে রাখো, এটা জাস্ট হরমোন বলতে জেনারেলি বলছে হরমোনের কি বৈশিষ্ট্য। আচ্ছা, হরমোন আবিষ্কারের ইতিহাস। বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে। বেলিস ও স্টার্লিং, এটা কিন্তু এমসিকিউ হিসেবে আসতেও পারে বা তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতেও পারে, যে কে কারা আবিষ্কার হরমোনের, মানে হরমোনের আবিষ্কর্তা কারা, ঠিক আছে, বা এই হরমোনের যে নামকরণ বা হরমোন রিলেটেড কিছু কোনো সায়েন্টিস্টের নাম। তো বেলিস এবং স্টার্লিং নামটা মনে রাখবে, যে 1905 খ্রিস্টাব্দে এই রাসায়নিক সমন্বয়ক পদার্থটিকে হরমোন নামে অভিহিত করেন, ঠিক আছে, হরমোন নামে কি করেন তারা, অভিহিত করেন। হরমোন শব্দটি গ্রিক শব্দ হরমাও থেকে এসছে এবং অর্থ হলো জাগ্রত করা, উত্তেজিত করা, যেটা অ্যাকচুয়ালি হরমোন করে। হরমোন কি করে আমাদেরকে বা আমাদের কোনো একটা কাজকে সেটা কী করছে, উদ্দীপ্ত করছে বা জাগ্রত করছে, ঠিক আছে। যখন প্রাণী হরমোন পড়াবো তোমাদেরকে ডিটেলসে, প্রাণীদের বডিতে বা স্পেশালি ধরো মানুষের বডিতেই বিভিন্ন রকম যে কাজগুলো করছে সেই কাজগুলো আমরা বলবো, কিন্তু আজকে চ্যাপ্টারে আমরা পার্টিকুলারলি কি উদ্ভিদ হরমোনটাই পড়বো। আচ্ছা, এবার দেখো, হরমোন তার কি, হরমোন যদি সংজ্ঞা বলতে হয় কী হবে, যে জৈব রাসায়নিক পদার্থ বিশেষ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষকে নিঃসৃত হয়ে দেহতরলের মাধ্যমে বা ব্যাপন প্রক্রিয়া, দেহতরল মানে হয় রক্ত দিয়ে সংবাহিত হবে কিংবা ব্যাপন প্রক্রিয়া সংবাহিত হবে, ব্যাপন ক্রিয়ায় উৎপত্তিস্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। এটা কিন্তু হরমোনের খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। ও যে শুধুমাত্র ক্রিয়া করবে তাই নয়, ও কিন্তু ক্রিয়ার পর বিনষ্ট হবে। তাকে কি বলা হচ্ছে, হরমোন বা রাসায়নিক সমন্বয়ক বলা হচ্ছে, ঠিক আছে। এই হরমোন আবার দু রকমের হয়, একটা হচ্ছে উদ্ভিদ হরমোন, একটা হচ্ছে প্রাণী হরমোন, যেটা আমরা পড়বো আজকে। যেটা পড়বো সেটা হচ্ছে উদ্ভিদ হরমোন। এই উদ্ভিদ হরমোনেরই আরেকটা নাম হচ্ছে ফাইটো হরমোন, মনে থাকবে। হয়তো পরীক্ষাতে উদ্ভিদ হরমোন দিল না, ফাইটো হরমোন দিয়ে দিল, ঠিক আছে। তো ফাইটো হরমোন নামটাও একটু মনে রাখবে। আচ্ছা, এবার দেখো ওই উদ্ভিদ হরমোন কি কি কাজ করছে। উদ্ভিদ হরমোন গোটা উদ্ভিদ দেহে বিভিন্ন রকম কাজ করে থাকে, যেমন অগ্র ও পার্শ্ব বৃদ্ধি। এই উদ্ভিদ যে মূল থেকে মানে একদম মাটি থেকে ওর কাণ্ডটা যে বড় হচ্ছে, পাতা গজাচ্ছে, ফুল গজাচ্ছে, ও যে উপরে বেড়ে উঠছে, এইটাও কিন্তু হরমোনের জন্য হয়। ও যে পাশে বেড়ে উঠছে, বট গাছ দেখেছো পুরো চারদিকে ডালপালা মেলে থাকে,
সেটাও কিন্তু একটা হরমোনের জন্য হয়। তাল গাছ যে এত লম্বা হচ্ছে বা যে কোনো গাছ যে লম্বা হচ্ছে বা বড় হচ্ছে, সেটা কিন্তু কোনো না কোনো হরমোনের জন্যই হয়। উদ্ভিদের বডিতে এমন কোনো কাজ নেই যেটা কোনো হরমোন কন্ট্রোল করছে না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, অগ্র পার্শ্ববৃদ্ধি, ফুল ফোটানো, এটাও কোনো না কোনো হরমোন করছে। আমরা পরে পড়বো যে কোন হরমোন কী কাজ করছে, জাস্ট দেখে নাও কোন হরমোন মানে কী কী কাজ করছে সেটা আগে দেখে নাও। কোন হরমোন কী কাজ করছে সেটা আমরা এখন শিখবো, ঠিক আছে? এছাড়াও কী করছে, বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করছে, ট্রপিক চালনে সাহায্য করছে, ঠিক আছে? বিভিন্ন রকম কাজ কিন্তু উদ্ভিদ হরমোন করছে। ইভেন ফল পাকাতে সাহায্য করছে, বা তোমার ধরো ওই কি বলে, বীজ থেকে অঙ্কুরোদ্গম যেটা দিয়েছে, বীজের অঙ্কুরোদ্গম বা বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে সাহায্য করছে, ফল পাকাতে সাহায্য করছে, ফুল ফোটাতে সাহায্য করছে, ওপরে বৃদ্ধি বা পাশের বৃদ্ধি, সোজা কথা বৃদ্ধিতে সাহায্য করছে, কোষ বিভাজনে সাহায্য করছে। বিভিন্ন জায়গায় কী করছে, উদ্ভিদ হরমোনরা তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ওকে, এবার দেখো উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য। উৎস কি? এর উৎস হচ্ছে ভ্রূণমুকুল, ভ্রূণমুকুল আবরণী, বীজপত্র, শস্য, ফল, এরকম জায়গা থেকেও কিন্তু মেনলি ও তৈরি হয়, ঠিক আছে? এইখানে বিশাল কিছু ডিটেলসে এমন কিছু নেই, যেগুলো আমরা পরবর্তীকালে অবশ্যই পড়বো। পরবর্তীকালে অবশ্যই পড়বো বলতে আজকেই পড়বো, বাট অন্যান্য জায়গা থেকে পড়বো। কিন্তু এই জায়গাতে সেরকম কিছু তোমরা পাবে না, বাট একবার দেখে দেখে রাখতে পারো, প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, দেখো এবার আসছি হরমোন উৎসেচকের পার্থক্য। দেখো, হরমোন একটা রাসায়নিক দ্রব্য বা রাসায়নিক পদার্থ, উৎসেচক একটা রাসায়নিক পদার্থ, কিন্তু এদের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে, ঠিক আছে? যেমন দেখো, হরমোন মেনলি অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হয়, কিন্তু উৎসেচক সমস্ত সজীব কোষ থেকে তৈরি হয়। হরমোন যে কোনো কোষ থেকে তৈরি হবে না, ঠিক আছে? কোনো না কোনো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে তৈরি হবে, কিন্তু উৎসেচক দেখো সমস্ত সজীব কোষ থেকে উৎপন্ন হয়। ক্রিয়াস্থল কোথায় হরমোন ক্রিয়া করে? হরমোন যেখানে তৈরি হবে, যে জায়গা থেকে তৈরি হবে, সেই জায়গা থেকে ও দূরে বাহিত হয়ে ক্রিয়া করবে। দূরে বাহিত হয় কীভাবে? এখনই বললাম, হতে পারে ও রক্তের সাহায্যে বা ব্যাপন প্রক্রিয়ায়ও দূরে বাহিত হবে এবং সেখানে গিয়ে ক্রিয়া করবে, ঠিক আছে? আচ্ছা, ব্যতিক্রম আছে লোকাল হরমোন। লোকাল হরমোন মানে যে সমস্ত হরমোন তাদের উৎপত্তি স্থলে ক্রিয়া করে, যে সমস্ত হরমোন তাদের উৎপত্তি স্থলে ক্রিয়া করে, তারা হচ্ছে কি লোকাল হরমোন। হরমোনের ক্রিয়ার উপর নির্ভর করে আমরা হরমোনকে বিভিন্নভাবে ভাগ করতে পারি। অটোক্রাইন, প্যারাক্রাইন, জাক্সটাক্রাইন, এন্ডোক্রাইন। এগুলো আমরা পরবর্তীকালে যখন আমরা ক্লাস 11-এ বা 11-এ বা 12-এ বা ইভেন আরও মানে উঁচু ক্লাসে বলতে গ্র্যাজুয়েশন বা মাস্টার্সে, ইভেন এত দূর ওয়েট করতে হবে না, 11-12-এ তোমরা পেয়ে যাবে। বা হয়তো এর বিশাল ডিটেলস না পেলেও ক্লাস 10-এ কিছু ডিটেলস আছে যে কত রকমের হরমোন হয় তাদের মানে ক্রিয়া করার ভিত্তিতে। এই এখনই বললাম যেটা তোমাদের, যে অটোক্রাইন, প্যারাক্রাইন, জাক্সটাক্রাইন বা এন্ডোক্রাইন, ঠিক আছে? এরকম অনেক রকম হরমোন আছে, ঠিক আছে? তো এত ডিটেলস আমাদের এখন পড়তে হবে না, বাট আমরা পরবর্তীকালে অবশ্যই পড়বো। আচ্ছা, উৎসেচকের উৎপত্তি স্থল ও অন্যত্র ক্রিয়া করে। উৎপত্তি স্থলেও ক্রিয়া করে এবং অন্যত্রও ক্রিয়া করে, ঠিক আছে? হরমোন ক্রিয়ার পর ধ্বংস হয়ে যায়, এখনই বললাম, কিন্তু উৎসেচক ক্রিয়ার পর ধ্বংস হয় না। উৎসেচক ক্রিয়ার পরে ধ্বংস হয় না, উৎসেচক নিজে ক্রিয়া করে, আবার সে আগের অবস্থায় ফিরে আসে, আবার সে অন্য কোনো সাবস্ট্রেটের সাথে আবার ক্রিয়া করে, আবার কাজ হয়ে গেলে সে আবার আগের জায়গায় ফিরে আসে, অন্য কোনো সাবস্ট্রেটকে ধরে আবার ক্রিয়া করে। এইটা হচ্ছে উৎসেচকের কাজ, ঠিক আছে? বা উৎসেচক এইভাবে কাজ করে। এইবার আসছি আমরা উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। একটা কথা ভালো করে বলে দিচ্ছি, শুনে রাখো। উদ্ভিদ হরমোন থেকে কিন্তু কোশ্চেন আসে পরীক্ষায়, ভালো রকম কোশ্চেন আসে, ঠিক আছে? এবং খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, উদ্ভিদ হরমোনটা খুবই ইম্পর্ট্যান্ট জায়গা, ঠিক আছে? ফার্স্ট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অক্সিন, ঠিক আছে? দেখো, অক্সিনের রাসায়নিক নাম কি? ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা IAA, ঠিক আছে? আর অক্সিন মেনলি কী কী দিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এই দুটো জিনিস এখানে মনে রাখতে হবে। একটা রাসায়নিক নাম ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর কী কী নিয়ে তৈরি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। একটা কথা বলে রাখছি, পারলে মনে রাখবে, মনে রাখলে বেটার হয়। অক্সিন আর সাইটোকাইনিন আমরা পড়বো। অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, তিন রকম আমরা হরমোন পড়বো এখন মেনলি। অক্সিন আর সাইটোকাইনিন এরা কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তিনটেই আছে, মানে নাইট্রোজেন যুক্ত। কিন্তু জিব্রেলিন নাইট্রোজেন যুক্ত নয়, ও নাইট্রোজেন বিহীন, ঠিক আছে? যখন পড়াবো তখন বলবো, বাট মনে রেখে দিও
জিব্রেলিন কিন্তু নাইট্রোজেন বিহীন, এটা কিন্তু 1 নম্বর কোশ্চেন আসে, মাধ্যমিকের কোশ্চেন আসে, তার জন্য বললাম। জিব্রেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন। সত্য মিথ্যাতে দিয়ে দিতে পারে যে জিব্রেলিন হলো একটি নাইট্রোজেনযুক্ত উদ্ভিদ হরমোন, উত্তর হবে মিথ্যা, ও কিন্তু নাইট্রোজেন বিহীন। আচ্ছা, উৎস দেখো, উৎস হচ্ছে অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড আছে, 20 থেকে 22টা, অ্যাকচুয়ালি 22টা অ্যামাইনো অ্যাসিড, মানে তোমরা পড়বে পরবর্তীকালে 20টা অ্যামাইনো অ্যাসিড, কিন্তু পরবর্তী মানে অনেক পরে সেলেনোসিস্টিন, পাইরোলাইসিন এই দুটো পড়বে যেটা অ্যাড হয়েছে। তো যাই হোক, এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে ট্রিপ্টোফ্যান এক প্রকার অ্যামাইনো অ্যাসিড, বেনজিন রিংযুক্ত অ্যামাইনো অ্যাসিড, বা ওকে অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড বলা হয়। তো এই অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড বা ট্রিপ্টোফ্যান, সেই ট্রিপ্টোফ্যান হচ্ছে অক্সিনের উৎস, মানে ট্রিপ্টোফ্যান থেকে কিন্তু অক্সিন হরমোন তৈরি হয়। ঠিক আছে, প্রকারভেদ কি বলছে দেখো, দু রকম আছে, একটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন, একটা কৃত্রিম অক্সিন। প্রাকৃতিক অক্সিন হচ্ছে যেটা উদ্ভিদ দেহে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। প্রাকৃতিক হরমোন হচ্ছে যেটা উদ্ভিদ দেহে পাওয়া যাচ্ছে, যেমন আইএএ, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথেলিন অ্যাসিডিক অ্যাসিড, এগুলো সবগুলো, সরি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, এগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন বা প্রাকৃতিক অক্সিন। আর ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথেলিন অ্যাসিডিক অ্যাসিড, তারপর যে 2,4-D, আরেকটা আমি বলে রাখছি, তোমরা মনে রেখে দিতে পারো, 2,4,5,T, এটাও তোমরা মনে রেখে দিতে পারো, ঠিক আছে। 2,4-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিডিক অ্যাসিড, আর এইটা হচ্ছে 2,4,5-ট্রাইক্লোরো, এটা ডাই ডি, এটা ট্রাই টি, ঠিক আছে। টি ফর টেক্সট, ওকে, ওই টি 2,4,5-ট্রাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। তো এইটাও মনে রেখে দিতে পারো, 2,4-D আর 2,4,5-T। যদি ফুল ফর্মটা নাও মনে থাকে, অ্যাটলিস্ট শর্ট ফর্মটা মনে রেখে দিও, 2,4-D আর 2,4,5-T, ঠিক আছে। তো এগুলো হচ্ছে প্রাকৃতিক হরমোন, আর এগুলো হচ্ছে কৃত্রিম হরমোন। ক্লিয়ার? কৃত্রিম হরমোন আর প্রাকৃতিক হরমোন। নেক্সট দেখো, যেটা রাসায়নিক প্রকৃতি, আমি এখনই বললাম কী কী দিয়ে তৈরি, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেন। এবার আসছি ভূমিকা। আচ্ছা, প্রতিটা হরমোন আমি বলেছিলাম, মানে প্রথমেই ক্লাসের শুরুতেই বলেছিলাম, প্রতিটা হরমোন কোনো না কোনো ভূমিকা পালন করছে, ঠিক আছে। এমনটা নয় যে সব হরমোন সব রকম ভূমিকা পালন করবে। আমাদের দুটো হাত, কোনো কিছু খাওয়া, কোনো কিছু ধরা, এই সমস্ত কাজ করছে। আমি যে পেনটা ধরে আছে, আমার হাত ধরে আছে, সেটা তো আমি মুখে করে ধরতে পারি না বা পায়ে করে ধরতে পারি না, ঠিক কি না? তো আমাদের প্রতিটা অঙ্গের যেমন নির্দিষ্ট কাজ আছে, সেরকম কিন্তু প্রতিটা হরমোনের একটি নির্দিষ্ট কাজ আছে। সে উদ্ভিদ হরমোন হোক কি প্রাণী হরমোন, আমরা যে কোনো হরমোনকে যে কোনো কাজে লাগিয়ে দিতে পারি না, ঠিক আছে। যে কোনো হরমোনকে আমরা যে কোনো যদি কাজে ইউজ করতে পারতাম, তাহলে আমাদের আর কোনো কাজই ঠিকঠাক হতো না, ঠিক আছে। আমাদের যদি আমরা হাতে করে চলতে পারতাম বা পায়ে করে লিখতে পারতাম, স্পেশাল কেসে কিছু আলাদা ব্যাপার, বাট জেনারেলি আমরা কিন্তু নির্দিষ্ট অঙ্গ দিয়ে নির্দিষ্ট কাজ করি। সেরকমই নির্দিষ্ট হরমোন দিয়ে নির্দিষ্ট কাজ হবে। যেমন দেখো, আমাদের অক্সিন হরমোনের ফার্স্ট কাজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে অগ্রস্ত প্রকটতা। আচ্ছা, এই অগ্রস্ত প্রকটতা কি জিনিস আমি বুঝিয়ে দিই, ঠিক আছে। দেখো, অগ্রস্ত প্রকটতা হচ্ছে, ধরো এই গাছটা, ঠিক আছে, ধরো একটা গাছ, আমি আবার একটা সুন্দর মতো ছবি আঁকছি, ঠিক আছে, খুব সুন্দর ছবি, আমি খুব ভালো ছবি আঁকি, ঠিক আছে। দেখো, এটা কি একটা ডালপালা, যা হোক কিছু একটা, এই একটা ধরো গাছ, ঠিক আছে, এই একটা গাছ। তো এই যে গাছটা আঁকলাম, এই গাছটা দেখো, ওপর দিকে যে বৃদ্ধি হলো না, এই ওপর দিকে বৃদ্ধিটা, সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে কে? অক্সিন। সেটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করে অক্সিন। অক্সিনের কাজ হচ্ছে ওপরের বৃদ্ধি ঘটাবে, পাশের বৃদ্ধিকে ব্যাহত করবে, হতে দেবে না। তাহলে অক্সিনের কাজ কি? উদ্ভিদকে লম্বা হতে সাহায্য করে, কিন্তু পার্শ্ববর্তী বৃদ্ধি বা চওড়া হতে কিন্তু ও বাধা দেবে। বোঝা গেল? এইটা হচ্ছে অক্সিনের কাজ। অক্সিন গাছকে লম্বা করবে, ওপর দিকে বৃদ্ধি করবে, কিন্তু পাশের বৃদ্ধিতে বা ডালপালার বৃদ্ধিতে কিন্তু ও বাধা দেবে। এই ঘটনাটাকে বলা হচ্ছে অগ্রস্ত প্রকটতা, যেটা কে করে? অক্সিন হরমোন করে। পরীক্ষা অনেক সময় দেয় যে অগ্রস্ত প্রকটতা কে করে, বা অগ্রস্ত প্রকটতা বলতে কি বোঝো, ঠিক আছে। 2 নম্বরের বা 1 নম্বরের কিন্তু পরীক্ষায় চলে আসে, ঠিক আছে। এটা মনে রাখবে যে অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পার্শ্ব মুকুলের বৃদ্ধি কি করে? ব্যাহত করে।
এটাই অগ্রস্ত প্রকটতা, যেটা আমি বলছিলাম সেটাই অগ্রস্ত প্রকটতা। এছাড়াও কি করে অক্সিন? কোষ বিভাজন ও কোষের আকার বৃদ্ধিতে সাহায্য করে। যে কোষগুলো বিভাজিত হয় না, একটা কোষ থেকে বিভাজিত অন্য কোষ, আবার সেখান থেকে অন্য কোষ, আবার সেখান থেকে অন্য কোষ, তো এই কোষ বিভাজনে সাহায্য করে কে? অক্সিন। এবং কোষের আকার বৃদ্ধিতেও সাহায্য করে। অ্যাকচুয়ালি কোষ বিভাজনে মেনলি সাহায্য করে সাইটোকাইনিন, কিন্তু কোষ বিভাজনে অক্সিনও কিছুটা ভূমিকা কিন্তু পালন করে। ঠিক আছে, মেনলি সাইটোকাইনিন, আমি পড়াবো যখন সাইটোকাইনিন বলবো আমি বলবো এটাও, কিন্তু মেনলি কিন্তু সাইটোকাইনিন, কিন্তু অক্সিনও কিছু ভূমিকা পালন করে। আচ্ছা, মূলের বৃদ্ধি, উপরের দিকে বৃদ্ধি করছে কাণ্ডের, নিচের দিকেও বৃদ্ধি করছে, মূলের কিন্তু বৃদ্ধি করছে অক্সিন। ঠিক আছে, আচ্ছা নেক্সট, ফলের বৃদ্ধি করছে অবশ্যই। ফলের বৃদ্ধি বলতে এই ফলের আকার বাড়ানো বা ফলের মানে ফলটাকে যে পরিপূর্ণতা লাভ করা, যেটা ফলের সেখানেও কিন্তু হেল্প করছে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ করছে পার্থেনোকার্পি। পার্থেনোকার্পি কী জিনিস? অক্সিনের প্রভাবে বীজহীন ফল সৃষ্টি হয়। এই বীজহীন ফল সৃষ্টি হওয়ার পদ্ধতিকে বলা হয় পার্থেনোকার্পি। ঠিক আছে, এই অক্সিনের ফলে আকার আয়তন ফলের বৃদ্ধি পায়, তার জন্য বলছে ফলের বৃদ্ধি ঘটায়। আর একটা বীজহীন ফলও তৈরি করে। বীজহীন ফল তৈরি করে যে পদ্ধতিটার নাম হচ্ছে পার্থেনোকার্পি। পরীক্ষা যদি কোশ্চেন দেয় কোন উদ্ভিদ হরমোন পার্থেনোকার্পি ঘটায় বা পার্থেনোকার্পিতে সাহায্য করে, কি হবে? অক্সিন। ঠিক আছে, নেক্সট আসছে ট্রপিক চলন। ট্রপিক চলন কি জিনিস? আগে আমরা পড়েছি আগের চ্যাপ্টারে, বা আগের চ্যাপ্টার বলবো না, সরি, আগের টপিকে, যে উদ্ভিদ বিভিন্ন অঙ্গের মানে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন, সেটাই ট্রপিক চলন, তাই তো? এখানে কিন্তু মেনলি ভূমিকা পালন করে কে? অক্সিন। ঠিক আছে, আচ্ছা একটা কথা বলি, এই যে অক্সিন যে কাজ করছে না, ওর কাজ করা কিন্তু তার ঘনত্বের উপর নির্ভর করছে। ঠিক আছে, মানে ও কোথায় কি কাজ করবে সেটা কিন্তু নির্ভর করবে তার ঘনত্বের উপর। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা অনেক সময় অ্যাভয়েড করে যাই, এই ব্যাপারটা কিন্তু ভালো করে বুঝে নিও, যে অধিক ঘনত্বের অক্সিন বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিনে মূল অনুভূতিশীল। মানে মূলের বৃদ্ধিতে অক্সিনের কম ঘনত্ব প্রয়োজন, মানে কম ঘনত্বের অক্সিন প্রয়োজন, অক্সিনের ঘনত্ব কম থাকতে হবে, তবে গিয়ে মূলের বৃদ্ধি হবে। আর অধিক ঘনত্বের অক্সিন বিটপ অনুভূতিশীল, মানে বিটপের বৃদ্ধির জন্য কি দরকার? অধিক ঘনত্বের অক্সিন দরকার। ঠিক আছে, এই জায়গাটা একটু বলে দেখো। অক্সিন উদ্ভিদে ফটোট্রপিক এবং জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, বিশেষ ভূমিকা গ্রহণ করে, মানে করে আর কি। কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে এই অঞ্চলের কোষগুলি দ্রুত বৃদ্ধি ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। এখনই বললাম যে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, আর আমরা আগের ক্লাসেই পড়েছি ট্রপিক চলন কী জিনিস। ট্রপিক চলন হচ্ছে যেখানে উদ্ভিদ অঙ্গগুলোর অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন হবে, উদ্ভিদ অঙ্গের সঞ্চালন হবে, কিন্তু সমগ্র বডি স্থানান্তরিত হবে না, তাই তো? আমরা পড়েছিলাম আগের দিন। তো দেখো জিনিসটা একটু বুঝিয়ে দিই। দেখো, এই ধরো একটা ধরো উদ্ভিদ, কিছু একটা উদ্ভিদ, আর এটা ধরো আলো, ঠিক আছে, সূর্যের সোর্স বা আলোর সোর্স সূর্য। ঠিক আছে, তো এই সূর্যের দিকে কি করছে? ও কিন্তু বেঁকে যাচ্ছে, ও কিন্তু কি করছে? বেঁকে যাচ্ছে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ট্রপিক চলন, বা এই বেঁকে যাওয়াটাকে বলছে ট্রপিক চলন। প্রশ্ন হচ্ছে বেঁকছে কিভাবে? অক্সিন কিভাবে সাহায্য করছে? অক্সিন কি করছে এই জায়গাতে না, এই জায়গাটাতে আমি যেটা তোমাদের বোঝানোর জন্য আঁকছি, ওকে, এরকম অ্যাকচুয়ালি হয়, মানে বাইরে থেকে বেরিয়ে আসে না, বাট আমি তোমাদের বোঝানোর জন্য আঁকছি। অক্সিন এই জায়গাতে কি করবে? প্রচুর পরিমাণে কোষ বিভাজন করাবে। ঠিক আছে, ও সাপোজ এটা সোজা যাচ্ছে, লাইটের দিকে ঘুরে যাচ্ছে, লাইটের দিকে ঘুরে যাচ্ছে, এই ঘুরে যাওয়ার জন্য দেখো এই জায়গাটা একটু উঁচু হয়ে গেল, তাই না? এই যে উঁচু হলো এই জায়গাটা, যেহেতু ঘুরে যাচ্ছে, তো যেহেতু বেঁকে যাচ্ছে না, অক্সিন কি করছে? এই জায়গাতে প্রচুর পরিমাণে কোষ বিভাজন করাচ্ছে, মানে সেল ডিভিশন করাচ্ছে। এই কোষ বিভাজন করানোর জন্য এখানে কোষের পরিমাণ প্রচুর বেড়ে যাচ্ছে, এবং অটোমেটিক্যালি গাছটা কি হচ্ছে? ঝুঁকে যাচ্ছে। যেই দিক থেকে আলো আসছে তার অপোজিট দিকে বা তার বিপরীত দিকে, এই দিক থেকে আলো আসছে, তার ঠিক বিপরীত দিকে কি হচ্ছে? কোষ বিভাজন হচ্ছে। অক্সিন কোষ বিভাজন করে দিচ্ছে, এর ফলে কি হচ্ছে? ও আলোর দিকে মুভ করছে। ক্লিয়ার হলো? তো এইভাবে কিন্তু অক্সিন কি করে? ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এই দেখো
কাণ্ডে অক্সিজেন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চিত হয়ে এই অঞ্চলের কোষগুলি দ্রুত বিভাজন ঘটায়, ফলে উদ্ভিদের কাণ্ডের আলোর উৎসের দিকে বেঁকে যায়। ঠিক আছে, তা এখান থেকে এই দুটো জিনিস মনে রাখবে। এক নম্বর, আচ্ছা ট্রপিক চলন নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, এই কিভাবে করছে, প্রচুর পরিমাণে কোষ বিভাজন ঘটাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আলোক উৎসের দিকে বেঁকে যাচ্ছে। এই একটা মনে রাখবে। আরেকটা মনে রাখবে, অধিক ঘনত্বে বিটপ অনুভূতিশীল, মানে বিটপে অধিক ঘনত্বে কাজ করছে আর মূলে কম ঘনত্বে কাজ করবে। আমরা আগের পেজেও পেলাম যে লঘু ঘনত্বের অক্সিন মূলের বৃদ্ধিতে সাহায্য করে। এখান থেকেও কিন্তু 1 নম্বরের বা শর্ট কোশ্চেন টাইপ আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসছি আমরা জিব্রেলিন। যেমন অক্সিজেন নিয়ে পড়লাম সেরকম জিব্রেলিন নিয়ে পড়বো। দেখো, জিব্রেলিন হচ্ছে অক্সিজেনের মতো জিব্রেলিনও উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। 1921 খ্রিস্টাব্দে কুরুসোয়া প্রথম জিব্রেরেলা ফুজিকোরে, নামটা মনে রাখবে, জিব্রেরেলা ফুজিকোরে নামক ছত্রাকে এই হরমোনের উপস্থিতি লক্ষ্য করেন। জিব্রেলিনের রাসায়নিক নাম কি? জিব্রেলিক অ্যাসিড, জিএ, এটা হচ্ছে তার রাসায়নিক নাম। আচ্ছা, উৎস কি? মুকুল, অঙ্কুরিত চারাগাছ, বীজপত্র, এগুলো হচ্ছে তার উৎস। প্রকারভেদ, প্রাকৃতিক সেম জিনিস, প্রাকৃতিক জিব্রেলিন আর কৃত্রিম জিব্রেলিন। প্রাকৃতিক জিব্রেলিন হচ্ছে GA3, মনে থাকে জানো, প্রাকৃতিক জিব্রেলিন হচ্ছে GA3, আর কৃত্রিম জিব্রেলিন হচ্ছে ইউনিকোনাজল বা ড্যামিনোজাইড। ঠিক আছে, এই ইউনিকোনাজল বলো বা ড্যামিনোজাইড বলো, এগুলো কিন্তু আর্টিফিশিয়ালি আমরা তৈরি করি। আর্টিফিশিয়াল বলতে কৃত্রিমভাবে ল্যাবে তৈরি করি। এগুলো কিন্তু গাছের মধ্যে ন্যাচারালি তৈরি হচ্ছে না। ন্যাচারালি কী তৈরি হবে? GA3 তৈরি হবে। কৃত্রিমভাবে যেগুলো আমরা ল্যাবে তৈরি করছি, যেগুলো ন্যাচারালি পাচ্ছি না, পরিবেশ থেকে পাচ্ছি না, আমরা ল্যাবে কোনো নাভাবে তৈরি করছি, কেমিক্যাল দিয়ে তৈরি করছি, সেইটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে? আচ্ছা, রাসায়নিক প্রকৃতি কি? আগের যেমন বললাম না, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। দেখো, মনে করো আমি বলেছিলাম জিব্রেলিনে কিন্তু নাইট্রোজেন থাকে না। জিব্রেলিন হচ্ছে নাইট্রোজেন বিহীন হরমোন, যার রাসায়নিক উপাদান কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। এখানে কিন্তু নাইট্রোজেন পাওয়া যায় না, এখানে শুধুমাত্র কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভূমিকা। এর মেন ভূমিকা হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা। মানে যে বীজ রয়েছে না, যে বীজটা থেকে মানে নতুন গাছের জন্ম হবে, সেই বীজের যে সুপ্তাবস্থা বা সুপ্তাবস্থা মানে হচ্ছে যেই পর্যায়ে, মানে এটা ধরো বীজ, এখন এখান থেকে কোনো গাছ বেরোয়নি, ঠিক আছে, কোনো গাছ এখান থেকে বেরোয়নি, সেটা হচ্ছে বীজের সুপ্তাবস্থা। তো বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করতে কে? এই জিব্রেলিন হেল্প করে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে করে এইটা একটু মনে রাখবে। আলফা অ্যামাইলেজ উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। কিভাবে করে? এই আলফা অ্যামাইলেজ, এই নামটা একটু পারলে মনে রাখবে। ঠিক আছে? আলফা অ্যামাইলেজ উৎসেচক ও আলফা অ্যামাইলেজ ক্রিয়ার মাধ্যমে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবে, এই ABA বা অ্যাবসিসিক অ্যাসিড হলো জিব্রেলিনের বিপরীতধর্মী হরমোন। আমি কিন্তু পুরো চ্যাপ্টারটা বোঝানোর বা পড়ানোর পাশাপাশি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য বা জেনারেলি উদ্ভিদ হরমোনের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট জায়গা বা পয়েন্টস, সেগুলো কিন্তু আমি মার্ক করে দিচ্ছি। তোমরা চাইলে এই জায়গাগুলো স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা চাইলে লিখে নিতে পারো, তোমাদের যা ইচ্ছা, কিন্তু এই জায়গাগুলো মিস করো না। ঠিক আছে? এগুলো থেকে কোশ্চেন আসে বা তোমাদের মাধ্যমিকে যদি এগুলো থেকে কোশ্চেন নাও আসে, তাও কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? ফিউচারে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসবেই আসবে। ঠিক আছে? লাইফ সায়েন্সের, অবশ্যই ফিজিক্যাল সায়েন্স বা কেমিস্ট্রিতে এগুলো আসবে না, লাইফ সায়েন্সের কোনো পরীক্ষায় অবশ্যই আসবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, ABA বা অ্যাবসিসিক অ্যাসিড হলো জিব্রেলিনের বিপরীতধর্মী হরমোন, যেটা মানে জিব্রেলিন যা কাজ করছে ওর অপোজিট কাজ করছে অ্যাবসিসিক অ্যাসিড। কি অপোজিট কাজ করছে? প্রতিকূল পরিবেশে এই হরমোনটি বেশি থাকে বলে মুকুল ও বীজ সুপ্তাবস্থায় থাকে। ঠিক আছে? বীজ বা মুকুল সুপ্তাবস্থায় থাকছে, মানে ওখান থেকে কোনো গাছ বেরোচ্ছে না, এইটাতে কি হেল্প করছে? ABA। অনুকূল পরিবেশে ABA এর পরিমাণ কমে যায়। যখন প্রতিকূল পরিবেশ থাকে না, প্রতিকূল পরিবেশ বলতে হয়তো জলের পরিমাণ কম আছে, খুব বেশি গরম আছে, বা ঠিকঠাক এনভায়রনমেন্ট নেই, বা পরিবেশটা অবস্থা ঠিকঠাক নেই, গাছ বেড়ে ওঠার জন্য তো একটা নির্দিষ্ট ভালো পরিবেশ চাই, ওই পরিবেশটা নেই, সেই ক্ষেত্রে অ্যাবসিসিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে,
জিব্রেলিনের পরিমাণ কম থাকবে। যেহেতু অ্যাবসিসিক অ্যাসিড বেশি, জিব্রেলিন কম, বীজের সুপ্তাবস্থা থাকবে, মেনটেন হবে, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ হবে না। আবার যখন পরিবেশ অবস্থা নর্মাল হয়ে যাবে, মানে যেখানে গাছ জন্মাতে পারে বা গাছ বেড়ে উঠতে পারে, সেক্ষেত্রে অ্যাবসিসিক অ্যাসিড কমবে, জিব্রেলিন বাড়বে। জিব্রেলিন যখনই বাড়বে ও কার ক্রিয়া করাবে? আলফা অ্যামাইলেজে ক্রিয়া করাবে। আলফা অ্যামাইলেজে ক্রিয়া করিয়ে বীজকে ভেঙে বা বীজের সুপ্তাবস্থাকে ভেঙে ওখান থেকে গাছ বার করবে বা গাছের জন্ম দেবে। মানে ছোটো যে হয় না, যে ছোটো ছোটো গাছগুলো বীজ থেকে বেরোয়, ওই বীজ থেকে ছোটো ছোটো গাছ বেরিয়ে আসবে। পরবর্তীকালে সেই গাছটায় আস্তে আস্তে কী হবে? বড় হতে 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 একটা বিশাল বড় বৃক্ষে পরিণত হবে, তাই তো? তো এই হচ্ছে বীজের সুপ্তাবস্থা ভঙ্গ। নেক্সট দেখো, পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি। পর্বমধ্য কী জিনিস? এই জিনিসটা গাছের, এইটাকে বলছে পর্বমধ্য বা ইন্টারনোড। ঠিক আছে, এই ইন্টারনোড বা পর্বমধ্যে দৈর্ঘ্য বৃদ্ধিতে, যেগুলো লম্বা লম্বা গাছ না, মানে পর্বমধ্য যেটা লম্বা লম্বা হয়, এটা দেখো পর্বমধ্য কিন্তু ছোট নেই, মানে নেই নেই বলবো না, ছোট। এটা দেখো অনেক বড়। তো এইখানে কিন্তু জিব্রেলিন কাজ করেছে। ঠিক আছে, আচ্ছা, কিছু কিছু এমন মানে আমাদের ল্যাবে এটা বিভিন্নভাবে করানো হয় যে ছোট গাছ, সেখানে যদি আমি জিব্রেলিন প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু তার বৃদ্ধি, মানে দৈহিক বৃদ্ধি হবে, পর্বমধ্যের বৃদ্ধি পাবে। ঠিক আছে, পর্বমধ্যে বৃদ্ধি পাবে। দেখো, জিব্রেলিন প্রয়োগের পূর্বে বামন গাছ এবং জিব্রেলিন প্রয়োগের পর গাছটির বৃদ্ধি, এটা জিব্রেলিন মানে প্রয়োগের আগে, এটা কিন্তু পরে। ঠিক আছে, পরে যেমন বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, নেক্সট দেখো, ফলের বৃদ্ধি। এই কিন্তু ফলের মানে জিব্রেলিন কিন্তু ফলের বৃদ্ধি ঘটাতেও সাহায্য করে। ঠিক আছে, ফল গঠন ও ফলের বৃদ্ধিতে জিব্রেলিনের বিশেষ ভূমিকা আছে। আঙ্গুর, আপেল, নাশপাতি প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে এর ফলের বৃদ্ধিতে বিশেষ ভূমিকা নেয়। ঠিক আছে, ডেনিস ও নিটস বা নিটস যা বলবো আমরা, নিটস বলতে পারি, অনেকে নিটস বলে, অনেকে নিটস বলে, যা হোক, 1996 খ্রিস্টাব্দে জিব্রেলিনের প্রভাবে আপেলের বীজহীন ফল উৎপাদনের কথা উল্লেখ করেন। এই উদ্ভিদ হরমোনটি পার্থেনোকর্পিতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে জিব্রেলিন পার্থেনোকার্পিতে সাহায্য করছে, অক্সিন পার্থেনোকার্পিতে সাহায্য করছে, এই দুটো কিন্তু পার্থেনোকার্পিতে সাহায্য করছে। প্রতিটা হরমোনের কাজ বিভিন্ন হলে এমন কোনো কথা নেই যে একটা হরমোন একাধিক কাজ করতে পারে না বা কোনো হরমোনের কাজে মিল থাকতে পারে না, অবশ্যই থাকতে পারে। ঠিক আছে, যেমন এই তোমাদের এই পার্থেনোকার্পি অক্সিনও করছে, জিব্রেলিনও করছে। ঠিক আছে, তারপরে একটা আমরা পাবো সাইটোকাইনিনের মধ্যে পাবো, আমি যখন পড়াবো তখন বলবো, সাইটোকাইনিন যে ওই গাছের বয়স বৃদ্ধি, গাছের বয়স বৃদ্ধি থেকে কমিয়ে দেয়, মানে বয়স বৃদ্ধি হতে দেয় না, এটা সাইটোকাইনিন মেনলি করে। ও ছাড়াও কিন্তু জিব্রেলিনও করে আর অক্সিনও করে। ঠিক আছে, তো এরকম অনেক কাজ আছে যেখানে তাদের মিল রয়েছে। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট আসছি আমরা সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি? সাইটোকাইনিন এক প্রকার উদ্ভিদ হরমোন, যে কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন তিনটে দিয়েই তৈরি। আমরা অক্সিন, সাইটোকাইনিন আর জিব্রেলিন এই তিনটে পড়ছি। তিনটের মধ্যে একমাত্র জিব্রেলিন যে কিন্তু কি নাইট্রোজেন বিহীন। ঠিক আছে, আচ্ছা দেখো, সাইটোকাইনিন বা কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারকীয় জৈব পদার্থ। এই কিন্তু পিউরিন জাতীয় একটা ক্ষারকীয় জৈব পদার্থ। দেখো, উৎস কি? উৎস হচ্ছে সাইটোকাইনিনের উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়, ফল ও শস্যে সংশ্লেষিত হয়, নারকেলের তরল শস্যে, মানে যেটা ডাবের জল, তারপর হচ্ছে টমেটোর রসে, ভুট্টার শস্যে, এই সমস্ত জায়গাতে কিন্তু সাইটোকাইনিন পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, মানে কোশ্চেন অনেকে পরীক্ষায় দেয় যে ডাবের জলে বা নারকেলে কোন উদ্ভিদ হরমোন পাওয়া যায়। ডাবের জলে বা নারকেল জলে যেটা, সেখানে কিন্তু সাইটোকাইনিন পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, প্রকারভেদ, প্রাকৃতিক সাইটোকাইনিন যেটা হচ্ছে জিয়েটিন, আর কৃত্রিম সাইটোকাইনিন যেটা হচ্ছে কাইনেটিন। মনে রাখবে, প্রত্যেকটা আমরা প্রাকৃতিক যেটা মানে অ্যাকচুয়ালি ন্যাচারালি পাওয়া যাচ্ছে, পরিবেশে পাওয়া যাচ্ছে বা গাছের মধ্যে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে প্রাকৃতিক। আর কৃত্রিম কোনটা? যেটা আমরা তৈরি করছি, ল্যাবে আমরা তৈরি করতে পারি। ঠিক আছে, বা আমরা বিভিন্ন কেমিক্যালের সাহায্যে তৈরি করতে পারি, সেটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, রাসায়নিক প্রকৃতি এখনই বললাম, কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন চারটেই থাকে। ভূমিকা, কোষ বিভাজন ঘটানো। অক্সিন পড়ানোর সময় বলেছিলাম যে অন্যেরাও কিন্তু কোষ বিভাজন করছে, কিন্তু মেনলি কে করছে? সাইটোকাইনিন।
ঠিক আছে, সাইটোকাইনিন কিন্তু কোষ বিভাজনে সহায়তা করে। আচ্ছা, আরেকটা করে হচ্ছে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি। মনে করো অক্সিজেনে বললাম ও ওপরের বৃদ্ধি ঘটায়, মানে ওপর দিকে বৃদ্ধি ঘটায়, পাশের বৃদ্ধিকে বা পার্শ্বীয় বৃদ্ধিকেও কিন্তু বাধা দেয়। এর কাজটা উল্টো, সাইটোকাইনিন পাশের বৃদ্ধি ঘটাবে, ওপরের বৃদ্ধিকে বাধা দেবে। ঠিক আছে, তাহলে অক্সিন আর সাইটোকাইনিন এক অপরের অপোজিট বা বিপরীত ক্রিয়া করছে। যেমন একটু আগে বললাম না, জিব্রেলিন আর অ্যাবসিসিক অ্যাসিড এক অপরের বিপরীত ক্রিয়া করছে, এখানে অক্সিন আর সাইটোকাইনিন কিন্তু এক অপরের বিপরীত ক্রিয়া করছে। অক্সিন ওপর দিকে বাড়াবে, পাশের বৃদ্ধিকে ব্যাহত করবে বা পাশের বৃদ্ধি হতে দেবে না, বাধা দেবে। সাইটোকাইনিন পাশের বৃদ্ধিকে বাড়াবে বা পাশের বৃদ্ধি হতে দেবে, পাশের বৃদ্ধি ঘটাবে এবং ওপরের বৃদ্ধিকে ব্যাহত করবে, বাধা দেবে। ঠিক আছে, এটা কিন্তু এক অপরের অপোজিট কাজ করছে এক্ষেত্রে। আচ্ছা, নেক্সট, পত্রমোচন বিলম্বিত করা বা বয়স বৃদ্ধিকে কন্ট্রোল করা, এই কাজটা কিন্তু সাইটোকাইনিন করে। এবং তাছাড়া আমি বললাম একটু আগে যে অক্সিন আর জিব্রেলিনে করে, কিন্তু সাইটোকাইনিনও ইম্পর্টেন্টলি মানে করে আর কি। ঠিক আছে, সাইটোকাইনিনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এবং পাতার ক্লোরোফিল নষ্ট হয় না। এটা খুব ইম্পর্টেন্ট। সাইটোকাইনিন পাতার ক্লোরোফিলকে নষ্ট হতে দেয় না, ফলে গাছগুলো চিরসবুজ থাকে। ঠিক আছে, গাছে অনেকদিন চিরসবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে। মানে যখন এখানে বললাম বয়সটাকে কন্ট্রোল করছে, সেটা কিন্তু সাইটোকাইনিন করে মেনলি, বাট অক্সিন, জিব্রেলিন এরাও করে। ঠিক আছে, এরা কিন্তু এই তিনটে হরমোনই কিন্তু মোটামুটি ওই বয়স বৃদ্ধিটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো এই হলো আমার অক্সিন, জিব্রেলিন আর সাইটোকাইনিন। এবার দেখো যে সে একটু তুলনামূলক আলোচনা করে নিই। ফার্স্ট আসছে উৎস। অক্সিনের উৎস কি? কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা। ঠিক আছে, কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা। জিব্রেলিনের উৎস কি হবে? বীজ, মুকুল, এগুলো মানে পরিপক্ক বীজ, মানে বীজপত্র হতে পারে, পরিপক্ক বীজ আর হচ্ছে মুকুল। পরিপক্ক বীজ মানে যখন বীজটা মানে কি বলবো, ওই তার পেয়ে গেছে, ওই সঠিক এনভায়রনমেন্ট পেয়ে গেছে, অ্যাবসিসিক অ্যাসিড কমতে শুরু করে দিয়েছে, তখন জিব্রেলিক অ্যাসিড বা জিব্রেলিন বাড়বে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট আসছি সাইটোকাইনিন। সাইটোকাইনিন কি? ফল ও শস্য থেকে পাচ্ছি আমরা। রাসায়নিক উপাদান মনে রাখবে সবার, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন সবার, মানে অক্সিজেন আর সাইটোকাইনিনের। একমাত্র জিব্রেলিনে কিন্তু কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে নাইট্রোজেন কি থাকে? এখানে নাইট্রোজেন থাকে না। ঠিক আছে, এখানে নাইট্রোজেন কিন্তু থাকছে না। আচ্ছা, রাসায়নিক নাম ইন্ডোল বর্গযুক্ত, আমরা জানি ইন্ডোল বর্গযুক্ত মানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বললাম না, ইন্ডোল বর্গযুক্ত। জিব্রেলিন টার্পিনয়েড বর্গযুক্ত, মনে রাখবে টার্পিনয়েড বর্গযুক্ত। আর সাইটোকাইনিন পিউরিন জাতীয় ক্ষারকীয় জৈব পদার্থ। ঠিক আছে, একটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত, একটা হচ্ছে ইন্ডোল বর্গযুক্ত। কেন বলে দিই, ইন্ডোল রিং থাকে এর মধ্যে। ইন্ডোল রিং মানে রিং বলতে অক্সিন তো বললাম ট্রিপ্টোফ্যান থেকে তৈরি হয়, তো ট্রিপ্টোফ্যানের মধ্যে এরকম রিং থাকছে, এই এরকম। ঠিক আছে, এটা হচ্ছে ইন্ডোল রিং। ঠিক আছে, এরকম রিং থাকছে, তাই জন্য ইন্ডোল বর্গযুক্ত বলছে। টার্পিনয়েড, ঠিক আছে, টার্পিন হচ্ছে অ্যাকচুয়ালি টার্পিন, এটা আমরা আইপিপিও বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এত ডিটেলস আমি যাচ্ছি না, এটা হয়তো তোমাদের কনফিউজ করে দেবো অনেকটা, বাট যাই হোক মনে রাখবে, এটা জাস্ট একটু বলে রাখলাম। যাই হোক, নাও মনে না রাখলেও প্রবলেম নেই, বাট যে জিনিসটা মনে রাখো, এটা ইন্ডোল বর্গযুক্ত, এটা টার্পিনয়েড বর্গযুক্ত, এটা পিউরিন জাতীয় বা ক্ষারকীয় জৈব পদার্থ। ঠিক আছে, আচ্ছা, ক্রিয়াস্থল কি? অক্সিনের ক্রিয়া প্রধানত নিম্নমুখী হয়। জিব্রেলিন ক্রিয়া ঊর্ধ্ব ও নিম্নমুখী মানে উভয়মুখী হয়। সাইটোকাইনিন উদ্ভিদের সব দিকে পরিবাহিত হয়ে ক্রিয়া করে। একজন শুধুমাত্র নিম্নমুখী কাজ করছে। ঠিক আছে, নিম্নমুখী কাজ করছে মানে কি? ওপরে তৈরি হতে হবে, মানে অগ্রস্থ ভাগে তৈরি হতে হবে, বলেই দেওয়া আছে কোথায় তৈরি হচ্ছে, অগ্রস্থ ভাজক কলা। অগ্রস্থ ভাজক কলা তৈরি হবে, নিচের দিকে কাজ করবে। ঠিক আছে, অক্সিন। জিব্রেলিন দুদিকে কাজ করবে, ওপর দিকেও কাজ করবে, নিচের দিকেও কাজ করবে। ঠিক আছে, মানে উভমুখী ক্রিয়া করবে। আর সাইটোকাইনিন ওপর নিচ বলে, ওপর নিচ, ডায়ে বায়ে সব দিকে কাজ করবে। ঠিক আছে, সাইটোকাইনিন উদ্ভিদের সব দিকে পরিবাহিত হয়ে ক্রিয়া করে। আচ্ছা, পরিবহনের পথ, এটি ফ্লোয়েম কলা দিয়ে পরিবাহিত হয়। অক্সিন ফ্লোয়েম কলা দিয়ে পরিবাহিত হয়। এই হরমোন জাইলেম এবং ফ্লোয়েম উভয় দিয়ে পরিবাহিত হয়।
স্বাভাবিক, ওপর থেকে পরিবাহিত হচ্ছে, তো নিচ থেকে পরিবাহিত হলে জাইলেম, ওপর থেকে পরিবাহিত হলে ফ্লোয়েম, অক্সিজেন শুধুমাত্র ওপর থেকে নিচে পরিবাহিত হচ্ছে, তাহলে ফ্লোয়েম দিয়ে পরিবাহিত হবে। মুখস্থর কোনো জায়গা নেই, তো বুঝে নাও জিনিসটা, মুখস্থ করতেই হবে না। জিব্রেলিন, জিব্রেলিন কি বললাম, উভয়মুখী, তো নিচ থেকে পরিবাহিত হলে জাইলেম হেল্প করবে, ওপর থেকে পরিবাহিত হলে ফ্লোয়েম হেল্প করবে, মিটে গেল। আচ্ছা, এই হরমোন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত কলাকোষগুলিতে পরিবাহিত হয়। ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়া মানে বেশি ঘনত্ব স্থান থেকে কম ঘনত্ব স্থানে ছড়িয়ে পড়ছে, এই প্রক্রিয়া কেবল হয় ব্যাপন, আমরা জানি। তো এই ব্যাপন প্রক্রিয়া কি হয়, সমগ্র উদ্ভিদ দেহে পরিবাহিত হয়। প্রধান কাজ কি, অক্সিন প্রধানত কোষ বৃদ্ধি, উদ্ভিদ অঙ্গের অকালমোচন রোধ, অঙ্গের মানে অঙ্গ পরিস্ফুটন যেটা, বীজহীন ফল উৎপাদন, এগুলো মানে মেনলি করে থাকে। জিব্রেলিন কি করে, পর্ব মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি, তারপর হচ্ছে ফুল সৃষ্টিতে, তারপর হচ্ছে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা ভঙ্গতে, এগুলো মেনলি হেল্প করে জিব্রেলিন। সাইটোকাইনিন কি করে, মেনলি কোষ বিভাজন করে, কোষে বৃদ্ধিও করে, উদ্ভিদ অঙ্গের বিকাশ ঘটায়। আচ্ছা, বীজের সুপ্তাবস্থাও কিছু ক্ষেত্রে ভঙ্গ করে, তো এগুলো কিন্তু সাইটোকাইনিন করে থাকে। ট্রপিক চালন একমাত্র অক্সিন করবে, বাকিরা করবে না। ট্রপিক চালনে সাহায্য করে কে, অক্সিন, এরও কোনো ভূমিকা নেই, এরও কোনো ভূমিকা নেই, মানে জিব্রেলিন সাইটোকাইনিন এদের দুজনেরই কোনো ভূমিকা নেই। মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ, বীজের সুপ্তাবস্থা ভঙ্গ তো একমাত্র আমাদের করবে, জিব্রেলিনই করবে, অক্সিন ভূমিকা নেই, এরকম কোনো ভূমিকা সাইটোকাইনিনেরও নেই। ঠিক আছে, আচ্ছা বাস, তো এই হচ্ছে আমার টোটাল অক্সিন, জিব্রেলিন এবং সাইটোকাইনিনের কাজ। ঠিক আছে, কাজ বলবো বা তাদের বৈশিষ্ট্য বলবো বা যা বলবো না কেন, তুলনামূলক আলোচনা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল উদ্ভিদ হরমোন। আচ্ছা, টোটাল উদ্ভিদ হরমোন বললে ভুল হবে, এখানে আমরা 3 রকম উদ্ভিদ হরমোন পড়লাম, অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিন। এছাড়াও একটা নাম পেলাম অ্যাবসিসিক অ্যাসিড বলে, আরেকটা নাম এখানে আছে, আমি জাস্ট হয়তো বই স্কিপ করে গেলাম বা কিছু। হ্যাঁ, এই দেখো, এটা পড়ালাম তো, হ্যাঁ এই পেজে আছে, দেখো ফ্লোরিজেন, দেখতে পেয়েছো, ফ্লোরিজেন নামক প্রকল্পিত হরমোন ফুল ফোটাতে সাহায্য করে। ফ্লোরিজেন, ঠিক আছে, ফুল ফোটাতে সাহায্য করছে। অ্যাবসিসিক অ্যাসিড কি করছে, অ্যাবসিসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে এবং অঙ্কুরোদ্গম বাধা দান করে, মানে অঙ্কুরোদ্গম হতে দিচ্ছে না। কেন, একটু আগেই বললাম, যখনই পরিবেশের অবস্থা ঠিকঠাক থাকবে না, মানে প্রতিকূল পরিবেশ থাকবে, তখন কিন্তু অ্যাবসিসিক অ্যাসিড বেশি থাকবে, ও জিব্রেলিনকে কাজ করতে দেবে না। আচ্ছা, আরেকটা আছে ইথিলিন। ইথিলিন কি করে, ফল পাকাতে সাহায্য করে, এটা হচ্ছে একটা গ্যাসীয় হরমোন, ও কি করে, ফলকে পাকিয়ে দেয় বা ফলকে পাকাতে সাহায্য করে। ঠিক আছে, এইগুলো ছাড়াও মানে এই মেন 3টে, তাছাড়া যে এই 3টে পড়লাম, সেই 3টে কাজও তোমরা চেষ্টা করবে করে রাখার। ঠিক আছে, করে রাখলে ভালো হয়, কারণ কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, না আসার কিছু নেই, কোশ্চেন কিন্তু আসতে পারে। এই তিনটে হরমোন কিন্তু এক্সট্রা করে রাখবে, এদের কাজগুলো যেটুকু লেখা আছে সেইটুকু। আর এছাড়াও আরও অনেক হরমোন আছে, যেমন স্ট্রিগনোল্যাকটোন আছে, ব্রাসিনোস্টেরয়েডস আছে, এরকম বহুত হরমোন, উদ্ভিদ হরমোন আছে, যারা কিন্তু বিভিন্ন রকম কাজ করে থাকে। তো সেগুলো পরবর্তীকালে পড়বে, যখন তোমরা মানে এগুলো গ্র্যাজুয়েশনেও আছে বা এইচএসে সেরকম নেই, বাট গ্র্যাজুয়েশনে তোমরা পাবে বা মাস্টার্সও পাবে, তো যদি লাইফ সায়েন্স নিয়ে এগিয়ে যাও, তো সেক্ষেত্রে তোমরা এগুলো পাবে ডিটেলসে। তো এখন আপাতত এই মেন 3টে হরমোন, অক্সিন, জিব্রেলিন, সাইটোকাইনিন, তাছাড়া এই যে 3টে হরমোন দেওয়া রয়েছে, বাস, এর বেশি কিছু করতে হবে না। ক্লিয়ার? এবার আসছি কৃত্রিম হরমোন। এতক্ষণ ধরে কৃত্রিম হরমোন পড়ছিলাম না, দেখো, যেসব হরমোন ল্যাবে সংশ্লেষ করা হয় অথচ প্রাকৃতিক হরমোনের মতোই কাজ করে, ঠিক আছে, তাদের সংশ্লেষিত বা সিনথেটিক হরমোন বা কৃত্রিম হরমোন বলা হয়। যে সমস্ত হরমোন আমরা ল্যাবে তৈরি করছি, প্রকৃতিতে পাচ্ছি না, গাছে পাচ্ছি না, ল্যাবে তৈরি করছি, কিন্তু ওই হরমোনটা ওদের মতোই কাজ করছে, ওই প্রাকৃতিক হরমোনগুলোর মতোই কাজ করছে, তারা হচ্ছে কৃত্রিম হরমোন। ঠিক আছে, দেখো কৃত্রিম হরমোনের বা সিনথেটিক হরমোনের ভূমিকা কি দেখো, বা ব্যবহারিক প্রয়োগ কি দেখো। বলছে ফার্স্ট দেখো, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি। অ্যাকচুয়ালি মানে নর্মালি উদ্ভিদ হরমোনরা যা কাজ করবে সেই কাজই তো করবে, ঠিক আছে, কিন্তু এদেরকে এক্সট্রা আরও কিছু কাজে আমরা লাগাচ্ছি। ঠিক আছে, তাদের গুণাগুণের উপর ভিত্তি করে তাদেরকে আমরা এক্সট্রা কিছু কাজে আরও লাগাচ্ছি। দেখো, শাখা কলম থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি, গোলাপ, আম, পেয়ারা, লেবু প্রভৃতি উদ্ভিদের শাখা কলমে কৃত্রিম অক্সিন প্রয়োগ করে তাড়াতাড়ি মূল উৎপন্ন করা হয়।
আমরা জানি অক্সিন মূল তৈরিতে সাহায্য করে, তাই না? মূলের বৃদ্ধি ঘটায় যখন লঘু অক্সিন পড়লাম একটু আগে। তো এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড বা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এই ইন্ডোল বিউটারিক অ্যাসিড বা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে অ্যাকচুয়ালি যেটা প্রাকৃতিকটা। ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ইন্ডোল প্রোপিওনিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এই সবগুলো তো হচ্ছে অক্সিনেরই কৃত্রিম রূপ। তো তারা তো অক্সিজেনের মতোই কাজ করবে। তো তাদেরকে আমরা কি করছি, তাড়াতাড়ি মূল উৎপন্ন করানোর জন্য ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, আরেক প্রকার অক্সিন বা কৃত্রিম অক্সিন দেখো, 2,4-D ডাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? আরেকটা নাম বলে মনে করো, আরেকটা নাম বলেছিলাম 2,4,5-T, 2,4,5 ট্রাইক্লোরোফিনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এটা ডাইক্লোরো, এটা ট্রাইক্লোরো, এই দুটোই কিন্তু একই রকম কাজ করছে, ঠিক আছে? স্প্রে করে গাছের মুকুল, কচি ফল ইত্যাদি ঝরে পড়া রোধ করে এবং অপরিণত ফলের মোচন রোধ করে, ঠিক আছে? এছাড়াও একটা খুব ইম্পর্টেন্ট কাজ করে, আগাছা নাশক হিসেবে কাজ করে। এই 2,4-D 2,4,5-T আমরা আগাছা নাশক হিসেবে ইউজ করি, ঠিক আছে? ধান, গম, যব প্রভৃতি শস্য ক্ষেত্রে কৃত্রিম অক্সিন মানে 2,4-D 2,4,5-T এরা ব্যবহার করে আগাছা নির্মূল করা হয়। এতে ফসলের উপর কোনো স্থায়ী প্রভাব পড়ে না, ঠিক আছে? আর বীজহীন ফল সৃষ্টিতে পার্থেনোকার্মিতে আমরা আগেই পড়েছি, ইন্ডোল বিউটারিক অ্যাসিড, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, একটা ন্যাপথক্সি অ্যাসিটিক অ্যাসিড কেন দিয়েছি এটা, ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড, এক্সেলেন্ট। ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে? যাই হোক, এই NaA যেটা, এরা কি করছে, NaA বলো বা IBA, এরা কি করছে, এরা পার্থেনোকার্মিতেও সাহায্য করছে, ঠিক আছে? তো কৃত্রিম হরমোনের কাজগুলো একটু ভালো করে দেখে রাখবে। বাস, এই হচ্ছে আমার টোটাল উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন, ঠিক আছে? যদি তোমাদের এই গোটা চ্যাপ্টার নিয়ে কোনো প্রবলেম থাকে, কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, কিংবা আমাকে মেল করতে পারো। আমার মেল আইডি কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে তোমরা আমাকে মেল করতে পারো, বা যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ডাউট থাকে, তাহলে কিন্তু তোমরা আমাকে মেল করতে পারো, ওকে? আচ্ছা, এবার দেখো এই বইটা, এটা তোমরা আগের দিনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে জীববিদ্যা প্র্যাকটিস বুক, যেটা মানে তোমাদের মাধ্যমিকের জন্য, স্পেশালি মাধ্যমিকের জন্যই বানানো, মাধ্যমিক পরীক্ষার জন্যই বানানো। এখানে দেখো, অ্যাকর্ডিং টু দ্য সিলেবাস অফ WBSC, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সিলেবাস অনুযায়ী পুরো বইটা বানানো হয়েছে। 1 থেকে 5 ইউনিট টোটালটার যতগুলো ইম্পর্টেন্ট টপিক আছে, প্রতিটা টপিক থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন্স এখানে দেওয়া আছে, কোশ্চেন এবং অ্যান্সার। শুধু কোশ্চেন না, কোশ্চেন এবং অ্যান্সার। শুধু তাই নয়, উইথ সলভ মাধ্যমিক প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, মানে মাধ্যমিকের যে ইম্পর্টেন্ট কোশ্চেন না, সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। সরি, মাধ্যমিকের ইম্পর্টেন্ট কোশ্চেন সহ যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে বিগত 2017 থেকে 2025 অবধি যে মাধ্যমিক পরীক্ষাগুলো হয়েছে, তাদের কোশ্চেন এবং তাদের অ্যান্সার, 1 নম্বরের, 2 নম্বরের, 5 নম্বরের যা যা আছে সমস্ত অ্যান্সার এখানে দেওয়া আছে, ছবি সহ, ঠিক আছে? এবং তাছাড়াও কিন্তু এখানে কিছু সাজেশনও দেওয়া আছে, যেগুলো 2026 মাধ্যমিকের জন্য, বা তোমাদের যে মাধ্যমিক পরীক্ষাটা হবে এই সামনের বছর, সেটার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যদি এই বইটা কারোর তোমরা যদি মনে করো যে নেবো বা নিলে তোমাদের উপকার হবে কোনোভাবে, তো তোমরা কিন্তু আমাকে মেল করতে পারো। মেল আইডি আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো তোমরা আমাকে মেল করতে পারো, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো বইটার পুরো, ঠিক আছে? কী আছে না আছে সমস্ত কিছু তোমরা কীভাবে পাবে, আমি সমস্ত ডিটেলস তোমাদেরকে বলে দেবো। এই চ্যাপ্টার নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। আর নেক্সট ক্লাসে আমরা পড়বো প্রাণী হরমোন, ঠিক আছে? তো এরকমভাবে আমরা পুরো আস্তে আস্তে সমস্ত টপিকগুলো শেষ করব। তারপরে কোশ্চেন অ্যান্সার, যেটা আমরা ওই বইয়ে আছে, যে বইটা আছে না, ওই বইয়ের কোশ্চেন অ্যান্সার কিছু আমরা, মানে শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার আমরা কিছু আলোচনা করবো। একদম সব টপিকগুলো 1 থেকে 5 ইউনিট শেষ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ওই বই থেকে টুকটাক কোশ্চেনগুলো, মানে যতটা করা যাবে আর কি, আমি কোশ্চেন অ্যান্সার আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ।